আজকের পর্বে নবম শ্রেণীর পাঠ্য জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা কবিতাটির দ্বিতীয় স্তবকের ওপর থেকে দেখো কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগে প্রথম স্তবকের ওপর থেকে তোমাদের 5টি প্রশ্ন আলোচনা করেছিলাম উত্তর সহ। আশা করি তোমাদের কাছে এই স্তবকে প্রথম স্তবকের ওপর থেকে আর কোনো লাইনের সমস্যা নেই। আজকে দেখো মূলত তোমাদেরকে 2টি প্রশ্ন দেয়া হয়েছে দ্বিতীয় স্তবকের ওপর থেকে। তবে প্রথম প্রশ্ন আজকে যেটা 6 নম্বরের, সেখানে আমরা দেখব উত্তরটা মূলত দ্বিতীয় স্তবকের মধ্যে রয়েছে, এবং 7 নম্বরে যে প্রশ্নটি দেয়া হয়েছে তার উত্তর কিন্তু 3 নাম্বার থাকলে অতি সংক্ষেপে তোমাদের 3 নাম্বার সাধারণত থাকে না ওই লাইনটার ওপর থেকে, থাকলে তোমাদের অতি সংক্ষেপে কবিতার প্রথম স্তবক এবং দ্বিতীয় স্তবকের বিষয়বস্তু উপস্থাপন করতে হবে, আর 5 নম্বর থাকলে পুরো কবিতার বিষয়বস্তু ধরেই কিন্তু উত্তরটা দিতে হবে। তাহলে দেখো আজকে তোমাদের 6 নম্বর প্রশ্ন কি দেয়া হয়েছে। বলা হচ্ছে, এরই মাঝে বাংলার প্রাণ। কবি কিসের মাঝখানে বাংলার প্রাণকে অনুভব করেছেন? এখানে 3/5 দেয়া আছে, অর্থাৎ এই প্রশ্নটাতে তোমরা 3 নাম্বারেরও পেতে পারো বা 5 নাম্বারও পেতে পারো। 3 নাম্বার পেলে বিষয়বস্তুটাকে খুবই সংক্ষেপে গুছিয়ে উপস্থাপন করতে হবে, কিন্তু কোনো বিষয়টাই ছাড়া যাবে না। আর 5 নাম্বার হলে তোমরা প্রত্যেকটা বিষয় যার মধ্যে কবি এখানে বাংলার প্রাণকে অনুভব করেছেন তাকে আলাদা আলাদা করে বাক্যে উপস্থাপন করার জায়গাটা পাবে। তাহলে টেক্সট পোর্শনে দেখো আমরা এই প্রশ্নের উত্তরে কি বলবো। কবি মূলত আমরা দেখছি যখন আকাশে 7টি তারা ফুটে উঠেছে তখন বাংলার প্রকৃতিতেই তিনি ঘাসের ওপর বসে উন্মুক্ত আকাশের দিকে চেয়ে থাকেন, এবং সেই সন্ধ্যার প্রকৃতিতে আকাশের বুক থেকে ধীরে ধীরে যে শান্ত নীল অনুগত সন্ধ্যা নেমে আসে তাকে অনুভব করতে থাকেন। আর সেই অনুভূতির গভীরতা থেকেই ধীরে ধীরে সন্ধ্যার প্রকৃতি অতিক্রম করে কবির মনের মধ্যে জেগে ওঠে বাংলার নানান দিক। যেমন শুধু চিত্র যে জেগে উঠেছিল মনের মধ্যে তা নয়, কবির অনুভূতির মধ্যে আমরা দেখি যে তিনি যেন ঘ্রাণও অনুভব করছেন। ইতিপূর্বে আমরা সন্ধ্যার দৃশ্যর মধ্যেও কিন্তু সেই অনুভূতি কবির ঘটেছে আমরা দেখেছি। তাহলে কবি বাংলার কোন কোন বিষয়ের মধ্যে প্রাণ অনুভব করেছেন? কোথাও তিনি নরম ধানের গন্ধ অনুভব করছেন সেই সন্ধ্যার প্রকৃতিতে বসে, আবার কখনো কলমির ঘ্রাণ অনুভব করছেন, হাঁসের পালক যেন তার দৃষ্টিপটে জেগে উঠছে, স্বর অর্থাৎ তৃণজাতীয় এক ধরনের ঘাস, পুকুরের জল, যেগুলো বাংলার প্রকৃতির বুকে অতি সামান্য একটা বিষয় বা দিক বা চিত্র হিসেবে আমরা দেখে থাকি। সেই অতি সাধারণ বা সামান্য দিকগুলি কবির মনের মধ্যে ধীরে ধীরে যেন জাগ্রত হচ্ছে। তার পর মুহূর্তেই কবির মনে হচ্ছে চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ। সাধারণত পুকুরের জলের পরেই দেখো কবির মনের মধ্যে এই অনুভূতিটা জাগছে। পুকুরের ঘাটের আশেপাশেই এই চাঁদা সরপুটি মাছগুলিকে ক্রীড়া করতে দেখা যায়, এবং জলে ক্রীড়ারত থাকার কারণে জলের মধ্যে এই মাছের একটি মৃদু ঘ্রাণ অনুভূত হয়। আবার কবির মনের মধ্যে কবির মানস প্রেক্ষাপটে জেগে উঠছে যে কোথাও যেন এক কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের স্পর্শ, তার হাতের শীতল অনুভূতি মনে প্রাণে যেন তিনি অনুভব করছেন। কোথাও আবার এক কিশোরের পায়ে দলে যাওয়া মুথা ঘাস, অর্থাৎ চপল চঞ্চল স্বভাবের বাংলার প্রকৃতির যে কিশোর তারা হেলায় বা অনায়াসেই যেন প্রকৃতির ঘাস মারিয়ে চলে যায়, সেরকমই একটা দৃশ্য যেন কবির মনের মধ্যে জেগে উঠছে। আবার লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। দেখো বাংলার প্রকৃতির বুকে অসংখ্য বটগাছ রয়েছে, যেগুলো পথযাত্রীদেরকে মাঝে মধ্যেই ছায়া, শীতল ছায়া প্রদান করে থাকে। সেই বটগাছের তলায় পড়ে থাকা বট ফলগুলি যখন পদদলিত হয়ে বা পড়ে যাওয়ার কারণে আঘাতপ্রাপ্ত হয়ে ফেটে যায়, তার যখন ঘ্রাণ ছড়িয়ে পড়ে বা সেই বিদীর্ণ বটফলকে দেখে যেন কবির মনের মধ্যে একটা অনুভূতি জাগছে যে সেই বটফলগুলো ব্যথিত। এভাবেই কবি অতি সাধারণ অতি সামান্য প্রাকৃতিক দৃশ্যের মধ্যেও যেন এক
অসাধারণ অনুভূতি অনুভব করছেন সেই সন্ধ্যার প্রকৃতিতে বাংলার ঘাসের বুকে বসে। তাহলে এই সমস্ত চিত্রের মধ্যে, এই সমস্ত দৃশ্যপটের মধ্যে বা এই সমস্ত প্রকৃতির, বাংলার প্রকৃতির দিকগুলির মধ্যেই যেন কবি বাংলার প্রাণকে প্রগাঢ়ভাবে অনুভব করেছেন। আর এই আমরা কিন্তু সাধারণত দেখে থাকি, তোমরা যারা গ্রাম বাংলায় বসবাস করো, তোমরা একটু চারিধার চোখ মেলে দেখলেই বুঝতে পারবে যে আমরা প্রতিনিয়ত এই দৃশ্যপটগুলোর সামনেই থাকি, কিন্তু এত গভীরভাবে দেখা বা অনুভব করা কবির মতো আমাদের সম্ভবপর হয়ে ওঠে না। কবি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই সামান্য দৃশ্যগুলোকেই তুলে ধরেছেন এবং তার সেই দৃশ্যগুলো নিয়েই যে বাংলার প্রাণ, সেটাই কিন্তু আমাদের কাছে আরও স্পষ্ট করে দেখাতে চাইছেন। কবি যে অনুভূতিটা অনুভব করেছেন বাংলার প্রকৃতিকে নিয়ে, সেই অনুভূতিটা ধীরে ধীরে যেন আমাদের মনের মধ্যেও জাগ্রত হয়, সেটাই কবি মনে প্রাণে চাইছেন। কবির কিন্তু এখানে কবিতার এই বিষয়টা উপস্থাপন করার উদ্দেশ্যও সেটা। দেখো, আমরা যে যে জিনিসটাকে ভালোবাসি, আমাদের কাছে মনে হয় যে সেই জিনিসটাই যেন সবচেয়ে ভালো বা এর থেকে শ্রেষ্ঠ আর কিছু কোথাও থাকতে পারে না। কবিও এই বাংলার পরিবেশ প্রকৃতির প্রতি এতটাই প্রগাঢ় আকর্ষণ অনুভব করেন, এতটা গভীর আকর্ষণ অনুভব করেন যে মনে করেন যে বাংলার প্রকৃতির অতি সাধারণ চিত্রই যেন অতি অসাধারণ। আর এই অনুভূতিটা যেন কবি আমাদের সকলের মধ্যে অনুভব করাতে চাইছেন। আমরা যখন এই কবিতাটার অংশগুলো পড়ি, তখন কিন্তু আমরাও ধীরে ধীরে আমাদের চোখের সামনে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো হয়তো অনেক সময় আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু কবিতাটা পড়তে পড়তে চোখ বন্ধ করলে বা পড়লেই আমাদের মনের মধ্যে এই দৃশ্যপটগুলো ধীরে ধীরে জেগে ওঠে। তাহলে আমার উত্তরের বিষয়বস্তুটা কিন্তু অনেকক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছে। তোমরা মূলত টেক্সট পোর্শনে যে যে দৃষ্টান্ত বা যে যে দিকগুলোর মধ্যে কবি প্রাণ অনুভব করেছেন, ওইটুকুনি অংশের মধ্যেই তোমরা উত্তরটা উপস্থাপন করবে। তা এখানে যখন 5 নম্বর থাকবে, আমি যেভাবে ওই লাইনগুলোর অর্থ বিশ্লেষণ করলাম সেইভাবে 5 নম্বরের উত্তরে তোমাদের লিখতে হবে। আর 3 নম্বর থাকলে সেখানে তোমাদের অতি সংক্ষেপে 3 নম্বরের জন্য উত্তরটা কিভাবে বলবে সেটা আমি তোমাদের দ্বিতীয় স্তবক দেখো আরেকবার আলোচনা করছি। তাহলে কবি এখানে অনুভব করছেন যে বাংলার প্রকৃতির অতি সাধারণ চিত্র, যেমন কোথাও তিনি নরম ধানের ঘ্রাণ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জলের অনুভূতি অনুভব করছেন মনে প্রাণে সেই ঘাসের ওপর সন্ধ্যার প্রকৃতিতে বসে। আবার পুকুরে চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ অনুভূত হচ্ছে সেই সন্ধ্যার প্রকৃতিতে কবির মধ্যে। কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের স্পর্শ, শীতল হাতের স্পর্শ, আবার চপল কিশোরের পায়ে দলে যাওয়া মুথা ঘাসের দৃশ্য, বট গাছের তলায় পতিত হওয়া বা পড়ে থাকা, বিদীর্ণ হওয়া লাল বটফলের ঘ্রাণ বা লাল বটফলকে দেখে তার যে একটা ক্লান্ত নীরবতা কবির মনের মধ্যে অনুভূত হচ্ছে। এখানে সব কিছুই কবির মানস ক্ষেত্রে বা মানস প্রেক্ষাপটে জাগ্রত হচ্ছে, আর এর মধ্যেই কবি বাংলার প্রাণকে অনুভব করছেন। কমা দিয়েই কিন্তু তোমরা প্রত্যেকটা বিষয়কে এখানে উপস্থাপন করবে। আচ্ছা, আজকে দেখো তোমাদের শেষ যে প্রশ্ন দেওয়া হয়েছে 7 নম্বর প্রশ্ন, আমি পাই টের, কবি কখন কি টের পান? 5 নম্বর দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তর সাধারণত 5 নম্বরই থাকে, কেননা দেখো কবিতার অংশটা দেখো দ্বিতীয় স্তবকের একদম শেষ লাইনে এটি রয়েছে, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। তাহলে কবি কখন কি টের পান? কখনের উত্তরে আমরা বলবো যে আমরা এই আলোচ্য কবিতাতে দেখি যে সন্ধ্যের মুহূর্তে যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে, তখন কবি বাংলার প্রকৃতিতে ঘাসের উপরে বসেন এবং উন্মুক্ত আকাশে তার দৃষ্টি নিক্ষেপ করে হারিয়ে যান বাংলার পরিবেশ প্রকৃতির মধ্যে। তখনই কবি টের পান এই বাংলার প্রকৃতির সৌন্দর্য, বা যেটা তিনি সবসময়ের জন্যই অনুভব করেন মনে প্রাণে। সেই মুহূর্তে, সন্ধ্যার মুহূর্তে তার সেই অনুভূতিটা তার মনের মধ্যে আরও প্রগাঢ় হয়ে ওঠে। এরপর একে একে কবি বাংলার সেই শান্ত অনুগত নীল সন্ধ্যার বিস্তারকে প্রকৃতির মধ্যে বা নিজের শরীরের ওপরে যেভাবে অনুভব করেছেন, বা পশ্চিম দিগন্তের আকাশকে যেভাবে তিনি পর্যবেক্ষণ করেছেন, তার মধ্য দিয়ে তার বাংলার প্রকৃতির প্রতি যে কি গভীর আকর্ষণ রয়েছে সেটাই কিন্তু স্পষ্ট হয়ে ওঠে।
তাহলে আমরা এখানে দেখি যে সন্ধ্যার প্রকৃতিকে অতিক্রম করে তিনি সন্ধ্যার প্রকৃতি ছাড়াও বাংলার বিভিন্ন ক্ষেত্রে যে মৃদু ঘ্রাণ বা অতি সাধারণ দৃশ্য, সেগুলো তার মনের মধ্যে জেগে উঠছে, যার মধ্যে তিনি বাংলার প্রাণকে অনুভব করেন। আর এভাবেই কিন্তু কবি সেই আকাশে সাতটি তারা ফুটে ওঠার পরে টের পান বাংলার প্রকৃতির যে অতি সাধারণ সৌন্দর্যের মধ্যে অসাধারণত্ব রয়েছে সে দিকটি। তাহলে এটা গেল এই প্রশ্ন যদি 3 নাম্বার থাকে তাহলে তার উত্তর। এবারে আমরা যদি এই প্রশ্নটার উত্তর 5 নাম্বারের মতো করে দিতে চাই, তখন প্রথম স্তবকের যে বিশ্লেষণটা আমরা পেয়েছিলাম লাইন ধরে, এবং দ্বিতীয় স্তবকেরও যে লাইনগুলো ধরে আমরা এক একটি বাক্য দিয়ে অর্থগুলো উপস্থাপন করেছিলাম, সেভাবেই কিন্তু উত্তরটা লিখব। তাহলে দেখো, আমি আরেকবার তোমাদের 5 নাম্বারের উপযোগী এই প্রশ্নের উত্তর আলোচনা করছি। তাহলে তোমরা কি বলবে না, যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে তখন কবি বাংলার প্রকৃতিতে ঘাসের উপরে উপবেশন করে উন্মুক্ত আকাশের দিকে চেয়ে হারিয়ে যান, নিজের মনের প্রেক্ষাপটে জেগে ওঠে একে একে নানান দৃশ্য। তিনি তার দৃষ্টিপথেই জেগে ওঠে যে পশ্চিম দিগন্তের রক্তিম আকাশ, যাকে তিনি পরিপক্ক কামরাঙা ফলের সঙ্গে তুলনা করেন, বা মৃত মণিয়া পাখি, আঘাতপ্রাপ্ত মৃত মণিয়া পাখি যেভাবে পতিত হয়, ঠিক সেভাবেই যেন পশ্চিম দিগন্তের রক্তিম আকাশ গঙ্গাসাগরের বুকে নিমজ্জিত হচ্ছে। এরপর আকাশের বুক থেকে ক্রমশ সমগ্র পরিবেশ প্রকৃতির মধ্যে বিস্তৃত হওয়া সন্ধ্যার প্রকৃতিকে কবি শান্ত অনুগত নীল সন্ধ্যা বলে অভিহিত করেন, এবং এই সন্ধ্যার প্রকৃতির বর্ণনা তুলে ধরতে গিয়ে বা তুলনা দিতে গিয়ে তিনি কেশবতী কন্যার এলাইত কেশপাশের বিষয়টি নিয়ে আসেন, যার স্পর্শ তিনি তার চোখে মুখে যেমন অনুভব করেন, তেমনি কবি অনুভব করেন যে এই পরিবেশ প্রকৃতির সমস্ত জাম, কাঁঠাল, হিজল গাছগাছড়াও অনুভব করে চলেছে একইভাবে। আর কবির মনের মধ্যে এই সৌন্দর্যের প্রতি প্রগাঢ়তা বশতই জেগে ওঠে যে পৃথিবীর আর কোনো স্থানে যেন এই বাংলার প্রকৃতির সৌন্দর্য অনুভূত হয় না। এরপর সেই সন্ধ্যার প্রকৃতির যে বর্ণ শুধু নয়, ঘ্রাণও কবি অনুভব করেন, এক স্নিগ্ধ ঘ্রাণ, যেটাকে কবি মনে করেন যে কেশবতী কন্যার কেশপাশের মৃদু ঘ্রাণ। এরপর দেখা যায় যে কোথাও সেই সন্ধ্যার প্রকৃতিতে বসে সন্ধ্যার পরিবেশকে অতিক্রম করে নরম ধানের ঘ্রাণ, কলমির ঘ্রাণ, চাঁদা সরপুটিদের ক্রীড়া, ঘাটের সংলগ্ন স্থানে ক্রীড়া করার ফলে জলের মধ্যে তাদের এক মৃদু ঘ্রাণ। আবার কখনো তিনি অনুভব করছেন হাঁসের পালক, স্বর অর্থাৎ তৃণজাতীয় এক গাছের উপস্থিতি। কখনো তিনি কোনো কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের স্পর্শ বা শীতল স্পর্শ মনে প্রাণে অনুভব করছেন, বা চঞ্চল চপল কিশোরের মুথা ঘাস দোলে দিয়ে যাওয়ার দৃশ্যপট তার মনের মধ্যে জেগে উঠছে। কোথাও আবার লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, সেটাও তিনি সেই সন্ধ্যার প্রকৃতিতে বসে মনে প্রাণে অনুভব করছেন। এভাবেই আমরা দেখি সমগ্র কবিতার পরিসরের মধ্যে যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে তখন কবি একে একে সন্ধ্যার প্রকৃতি এবং বাংলার প্রাণ এই বাংলার বুকে কোন ক্ষেত্রের মধ্যে নিহিত রয়েছে, বা সমগ্র বাংলার পরিবেশ প্রেক্ষাপট নিয়েই যে বাংলার প্রাণ উজ্জীবিত হয়ে ওঠে, সেটাই তিনি অনুভব করেন। আর এটাকেই, এই অনুভব করাটাকেই কবি টের পাওয়া বলে এখানে অভিহিত করছেন। তাহলে এটা গেল এই প্রশ্নের 5 নাম্বারের উপযোগী উত্তর। তাহলে তোমরা আজকে 2টো প্রশ্ন আলোচনা করলেও এর আগের দিনের 5টি সহ আজকের 2টি 7টি প্রশ্ন সহযোগে যদি কবিতাটাকে এভাবে তৈরি করো, তাহলে যে কোনো লাইন ধরে ছোট বড় যাই প্রশ্ন থাকুক না কেন তোমাদের এখানে কোনো উত্তর লিখতে সমস্যা হবে না। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও।